তখন একটু মডিফিকেশন আসলো গস এলিমিনেশন মেথডের। আমরা সোয়াপিং করা শিখলাম, পার্শিয়াল পিভটিং যেটাকে বলে, সেটা দিয়ে ব্যাক ক্যালকুলেশন করা। পার্শিয়াল পিভটিং আসলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানানো হচ্ছিল। এরপর বলা হয়েছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও না, আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি আমরা চলে যেতে পারি তাহলে ব্যাক ক্যালকুলেশনেরও দরকার নাই, সরাসরি আমরা ম্যাচ করাতে পারবো। সেটার নাম কি ছিল? গস জর্ডান, তাই না? জি ম্যাম। সো গস জর্ডানে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না একেবারে আইডেন্টিটি ম্যাট্রিক্স পরিণত করার জন্য নিয়মগুলো শিখেছি। পিভটিং, স্কেলিং একটা নতুন অ্যাড হয়েছে, তাতে আর ব্যাক ক্যালকুলেশন করা লাগে না, একবারে সরাসরি ভেরিয়েবল গুলোর মান চলে আসে। পিভটিং প্রয়োজন হলে পিভটিং করা হবে, প্রয়োজন না হলে করা হবে না। স্কেলিং করতে হবে অবশ্যই, এবং ধীরে ধীরে এলিমিনেশন করে আমরা ব্যাক ক্যালকুলেশন ছাড়াই সরাসরি মানগুলো পেয়ে যেতে পারি। এ পর্যন্ত ছিল এলিমিনেশন মেথড গুলো। এরপর আসে আইটারেটিভ মেথড। আইটারেটিভ মেথড গুলোর মধ্যে আমরা মূলত দুটো শিখেছি, তাই না? গস সেডেল আর জ্যাকোবি মেথড। গুলোর প্রসেস গুলো শিখে রাখবেন, কিভাবে কাজ করে, এক্সাম্পল সলভ করেছি একসাথে। আরো প্র্যাকটিস করবেন, যেটা আমি অলরেডি বলেছি, পুরোনো কোয়েশ্চেন থেকে প্র্যাকটিস করবেন। পর আমাদের একটা রিভিউ ক্লাস ছিল, খুব কুইকলি আমরা রিভিউ করেছিলাম, জ্যাকোবি দিয়ে শেষ করে তারপর রিভিউ করেছিলাম। আমাদের মিডের জন্য রিভিউ ছিল এটা। ক্লাস টেস্টের সলিউশন আলাপ করেছিলাম ক্লাসে। এই যে একজন এখানে এই মাইনাসটা মিস করে গেছে, এখানে যে একটা মাইনাস আছে। সো কোয়েশ্চেন ভালো মতো পড়া আপনার ডিউটি, কিন্তু যে আপনি কোয়েশ্চেনে মন দিচ্ছেন কিনা সেটা বোঝা যায় এখান থেকে। দ্বিতীয়ত, একজনকে আমি অন্তত পেয়েছি যে ভেরিয়েবল গুলোর নাম নিজের পছন্দ মতো দিয়েছেন, I1, I2, I3। কোয়েশ্চেনে এবিসি দেওয়া থাকলে আপনি I1, I2, I3 বের করলে কোনো লাভ আছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? জুমে কিছু একটা নোটিফিকেশন আসলো, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। কেউ কি হ্যান্ড রেজ করেছিলেন বা চ্যাট বক্সে কিছু লিখে বলতে চাচ্ছিলেন? না ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম বলেন। ম্যাডাম আমি হচ্ছে কুইজ 3 এর ওই ইকুয়েশন গুলো আবার সলভ করলাম ম্যাম। তো আমার তো হচ্ছে ওখানে মনে হচ্ছে ঠিক আছে, মানে দ্বিতীয় যে মেথডটা ছিল কোয়াড্রেটিক মডেল, ওখানে A0, A1, A2 ওইগুলার ভ্যালু তো ঠিক আসছে, বাট একটা শুধু ভুল আসছে, ওই যে লিনিয়ার মডেলে A1 এর ভ্যালুটা ওখানে আমি হচ্ছে 12.26 দিছি, ওখানে 1.226 হবে আর কি। সেটার জন্য বেশি মার্কস কাটা হয়ে গেছে? না ম্যাডাম, হচ্ছে মানে ওই A1 এর লিনিয়ার মডেলে A1টা ওটা ভুল ভুল হয়েছে, ওখানে আপনি ক্রস দিয়েছেন ঠিক আছে, কিন্তু হচ্ছে মানে নিচের এইগুলা ঠিক আছে মনে হচ্ছে, তারপরে হচ্ছে আপনি ওটাতেও ক্রস দিয়েছেন আর কি। আচ্ছা, আমি একটু দেখি, আমার সলিউশন শিটটা খোলা আছে মনে হয়। আপনার রোল শেষ হয়েছে কত দিয়ে? ম্যাম 11। তাহলে 1 দিয়ে আমি দেখবো।
আমার 1.5387 আসছে নট, আপনার এ নট 1.963, আমার A1 আসছে 1.1618, আপনার A1 0.7736, আমার A2 0.00931, আপনার A2 0.0517। আপনি কি টেবিলটা মিলিয়েছেন না জাস্ট ইকুয়েশন গুলো থেকে সলভ করেছেন? টেবিল, ইকুয়েশনটাই দেখছি ম্যাম, তাহলে হয়তো টেবিলের টেবিলটা চেক করতে হবে, রাইট? টেবিলের ভিতর তাহলে ম্যাম সমস্যা চেক আছে। করতে হবে, হ্যাঁ। আচ্ছা ম্যাম, বুঝছি তাহলে। কারণ আমার সবার সলিউশন আমার এখানে আছে, আপনি চাইলে আমি দেখাই। না ম্যাম, ঠিক আছে এবার তাহলে। সবার রোলের জন্য আমার করা আছে এখানে, সো ওয়ান যার তার এটা মেলা উচিত, বাকি সবারটা মিলেছে। আপনার মতো ওয়ান আরো অনেকে আছে, তাদেরগুলা মিলেছে। জি ম্যাডাম। সো মেবি আপনার চার্টের কোনো একটা স্টেপে, আমি এগুলো স্টেপ শেষ করে একবারে লেখা, সো চার্টটা মেলাবেন, টেবিলটার ক্যালকুলেশন গুলো চেক করবেন। আচ্ছা ম্যাডাম, এটা কনফিউশন ছিল যে হচ্ছে আমার তো এখানে ইকুয়েশন এই ছিল, অন্য কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে ম্যাডাম। না, মেইনলি এটাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওকে, তাহলে এরপর মিডের পর চলে যাই। কার্ভ ফিটিং দেখেছি আমরা, এগুলো নতুন টপিকস, এগুলো একটু জোর দিবেন। প্লাস এটা CO3 এর টপিক যেহেতু কম, সো CO3 তে একটু জোর দিবেন। শুরুতে আমরা ডাটা ইঞ্জিনিয়ারিং কি, কাকে বলে, কার্ভ ফিটিং কেন জরুরি, এসব কিছু আলাপ আলোচনা করেছি। তারপর কার্ভ ফিটিং এর দুটো বেসিক যে মেথড সেখানে চলে গেছি, যে একটা লিস্ট স্কয়ার রিগ্রেশন, তো আরেকটা হলো ইন্টারপোলেশন। তাদের সম্বন্ধে জেনেছি, প্রত্যেকের আবার যে প্রকারভেদ আছে সেগুলো দেখেছি। পর লিস্ট স্কয়ার রিগ্রেশন আর ইন্টারপোলেশন একটা কম্পারিজন দেখেছি। এরপর লিস্ট স্কয়ারের ফার্স্ট ক্যাটাগরিটা ডিটেইলে গেছি, যে লিনিয়ার রিগ্রেশন কিভাবে হয়, কিভাবে আমরা এরর পরিমাপ করতে পারি, কিভাবে বেস্ট ফিট ক্রাইটেরিয়া ডিটারমাইন্ড হয়, কেন লিস্ট স্কয়ার কথাটায় গেলাম। স্টেপ বাই স্টেপ অনেক কথা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে আসলে ফর্মুলাটা মাথায় রাখতে হয়, দ্যাটস ইট। লিনিয়ারের পরে আসে পলিনোমিয়াল রিগ্রেশন, আমরা মেইনলি কোয়াড্রেটিকটাই দেখেছি। কোয়াড্রেটিক হলে লিনিয়ার মডেলের প্যারালালি কোয়াড্রেটিকটাকেও আমরা কম্পেয়ার করেছি, যে ইকুয়েশন গুলো তাহলে কি হবে। লিনিয়ারের জন্য যেখানে দুটো ছিল, কোয়াড্রেটিকে যথারীতি তিনটা, যেহেতু আমার কোএফিসিয়েন্ট তিনটা, সো সলভ করার জন্য আমার তিনটা ইকুয়েশনই লাগবে। কিছু এক্সাম্পল আমরা সলভ করেছি, ক্লাস টেস্ট দিয়েছি এগুলোর উপর, সো অলরেডি প্রচুর প্র্যাকটিস হয়েছে আশা করি। তারপরও পুরোনো কোয়েশ্চেন দেখবেন, প্র্যাকটিস করবেন। যেটা অলরেডি শুভর হচ্ছে, যে যখনই টেবিলটা বড় হয় ক্যালকুলেশন আরো মাথা ঠান্ডা রেখে করতে হবে, এগুলো বড় বড় জায়গাগুলোয় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। তারপরে যদি আসি পরের লেকচারে, লিস্ট স্কয়ার রিগ্রেশন এখানে ফিনিশিং দেওয়া হয়েছে, যে লিনিয়ার কোয়াড্রেটিক পড়া শেষ, তাহলে আর কি বাকি থাকলো ম্যাডাম? লিনিয়ারাইজেশন অফ নন লিনিয়ার রিলেশনশিপ বাকি ছিল, যেমন এক্সপোনেনশিয়াল মডেলকে লিনিয়ারাইজ করা যায়, পাওয়ার ইকুয়েশনকে লিনিয়ারাইজ করা যায়, আর কি ছিল, স্যাচুরেশন গ্রোথ রেট, সেটাকেও লিনিয়ারাইজ করলে আলটিমেটলি কোএফিসিয়েন্ট গুলো কিভাবে বের হবে আমি দেখিয়ে, শুধু একটার এক্সাম্পল দেখিয়ে ছেড়ে দিয়েছি, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক ছিল, আশা করি সবাই করেছেন। সিমিলার টাইপের আরো প্র্যাকটিস করবেন, ওকে? যেমন এক্সপোনেনশিয়ালটা আমরা একসাথে করেছি,
পাওয়ার আর স্যাচুরেশন গ্রোথ আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করার কথা আশা করি করেছেন। লিস্ট স্কোয়ারের পরের ছিল ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনের আবার দুটো ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরির মধ্যে দুজন আছে, আমরা একে একে সবগুলাই দেখেছি। যখন তাদেরকে প্রথমে কম্পেয়ার করা হচ্ছে যে রেগুলার পলিনোমিয়াল আর স্প্লাইনের মধ্যে কম্পারিজনটা, পলিনোমিয়াল দিয়ে শুরু করেছি, নিউটনস। এগুলোর আমরা একটা কেস দেখেছি যে ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে যখন এক্সট্রাপোলেশন করতে যাই তখন কিছু আনরিয়ালিস্টিক ভ্যালু আসতে পারে, আসবেই তা না, আসতে পারে। বিশেষ করে যদি বছরটা একটা নেগেটিভ বছর হয় তখন তো সম্ভাবনা বেশি। পজিটিভ হলে অনেক সময় নাও আসতে পারে। সো আমি যেটা বলেছিলাম যে আমরা যদি দেখি এরকম এসছে এক্সট্রাপোলেশন কেস, তা দেখে আমরা ঘাবড়ে যাব না, আমরা যা নিয়ম ফর্মুলা যা সেই অনুযায়ী করব। করে যদি অ্যাবনর্মাল আসে তখন আমরা কমেন্ট হিসেবে বলবো যে ইন্টারপোলেশন দিয়ে এক্সট্রাপোলেশন কেস হ্যান্ডেল করতে গিয়ে এরকম সিচুয়েশন হয়েছে, বা এক্সট্রাপোলেশন এখানে ইন্টারপোলেশন তাই রিপ্রেজেন্টেটিভ রেজাল্ট দিচ্ছে না। আর যদি রিয়েলিস্টিক অর্থাৎ আশপাশের মানগুলোর সাথে মিলে মতো মান আসে তাহলে আমরা ওটা ওখানে অ্যান্সার হিসেবে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, আমরা ওটা ক্লাসে আলাপও করেছিলাম তাই না, যে এরকম হলে আমরা এভাবে, এরকম হতে পারে, এবং এটার এক্সাম্পলটাই আমরা দেখেছি এরকমই আসে। তারপরও অনেক সময় ইন্টারপোলেশন দিয়ে এক্সট্রাপোলেশন এক্সাম্পল আসে, আপনারা পুরোনো কোশ্চেন দেখলেই পাবেন। কখনো কখনো তো রিয়েলিস্টিক আসে, সো ওটা আমরা শিখে রাখলাম। সো পলিনোমিয়াল ইন্টারপোলেশনের ফার্স্ট স্টেপটা ছিল লিনিয়ারের জন্য। লিনিয়ার পলিনোমিয়াল হলে অর্থাৎ ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হলে কিভাবে করব, একসাথে আমরা সলভ করেছি। কোয়াড্রেটিক ইন্টারপোলেশন অর্থাৎ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হলে কিভাবে করব এবং কিভাবে কোএফিসিয়েন্ট গুলোর মান বের হয় নিউটনস পলিনোমিয়াল ইন্টারপোলেশনে আমরা টেবিল সহ দেখেছি কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে কোএফিসিয়েন্টের মানগুলো বের করার জন্য। নিউটনের পরে আসে ল্যাগ্রাঞ্জ। ল্যাগ্রাঞ্জের ক্যালকুলেশনটা একটু লেংদি, কিন্তু একটা টেবিল বানাতে হচ্ছে না, এটুকু আমাদের কাজ কমে। নিউটনে একটা টেবিল বানাতে হয়। সো ল্যাগ্রাঞ্জে আমরা এগুলোর যেহেতু আমরা এক্সাম্পল যেগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাবনর্মাল ভ্যালু এসেছিল, নর্মাল ভ্যালুওয়ালা এক্সাম্পলের জন্য আমরা লেকচার 16-এ আসলে বইয়ের এক্সাম্পলটাতেই শিফট করে গেছি, এবং সেখানে দেখা গেছে হ্যাঁ যেহেতু এটা আসলে ইন্টারপোলেশন কেস, আমাকে এক্স এর মান 2 এর জন্য বের করতে হবে, সো ইট রিজাইডস উইদিন দ্য রেঞ্জ, সো ঠিকঠাক রেজাল্ট আসে। এমনকি আমরা ট্রু ভ্যালুর সাথে ট্রু এরর বের করে কম্পেয়ার করা সেটাও করতে পেরেছি। ম্যাডাম টেবিলটাতেই সমস্যা। বলেন। ম্যাডাম একদম মানে সেকেন্ড স্লাইডে যান। বলেন। এটা না মানে তার আগেরটা। ম্যাম এখানে দেখেন আমরা যখন আর কি সেকেন্ড অর্ডারটা বের করতেছি তখন ফর্মুলাতে দেখা আছে মানে নিচে লেখা আছে যে এক্স আই মাইনাস এক্স কে, কিন্তু আমরা যখন ম্যাম এক্সাম্পল করছি তখন আমরা এক্স আই মাইনাস এক্স জে করে গেছি সবগুলোতে, কিন্তু এটা তো এক্স কে হবে, মানে এক্স নট আর এক্স ওয়ান বিয়োগ করছি বাট ওটা এক্স টু বিয়োগ হবে, মানে এক্স টু থেকে এক্স নট বিয়োগ হবে।
কোথায় সেটা? আমি তো এখানে কোথাও আই যে বিয়োগ দেখছি না। ম্যাম এটার নিচে, কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ নিচে দেখেন ম্যাম এক্স আই মাইনাস এক্স কে লেখা। ফর্মুলার ডিনোমিনেটর কথা বলতেছেন মনে হয়। আপনি ও যেখানে ওকে, মার্ক এটা করেছেন। জি ম্যাম জি জি ম্যাম, ম্যাম। জি জি, এটা কোথায় বলতেছেন? এটা আর এটা বিয়োগ করার কথা না? জি জি ম্যাম ম্যাম, কিন্তু এটাই তো আমরা হওয়ার কথা। আমরা আমরা বিয়োগ এটা করি নাই, আমরা বিয়োগ করছি ম্যাম এক্স আই মাইনাস এক্স জে বা আমরা তো আসলে এটাই আদৌ করিনি, আমরা করেছি আগের স্টেপের দুইজনকে নিয়ে, তাই না? হ্যাঁ ম্যাম এইটাই করেছি ম্যাম, এটা মানে তো ওইটাই বুঝায়, মানে এখানে এফ অফ মানে এক্স আই আর এক্স জে মানে হচ্ছে ম্যাম এক্স, মানে এটা যদি 15 স্লাইডে গেলে আর কি, সরি হ্যাঁ 15 লেকচারে গেলে ওখানে আর কি ডিটেলসে দেওয়া আছে ম্যাম। এটা ম্যাম এটা 16, এই যে এখানে তো, হ্যাঁ এটা এটা 16 লেকচার 15 এর কথা বলতেছিলাম 15, আমি তো 15তেই আছি এখন। ম্যাম। আমার এখানে 16, ও আচ্ছা এখন দেখাচ্ছে। জি ম্যাম এখানে এক্স এক্স টু যেটা মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তো ওইখানে ওইটাই আর কি এক্স আই হচ্ছে এক্স আই মাইনাস এক্স জে ডিভাইডেড বাই মানে মানে এখানে আমরা যে এইটাকে একবারে লেখা হয়েছে ওখানে হ্যাঁ 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 এফ আই জে জি ম্যাম মাইনাস, এটাকে একবারে লেখা হয়েছে এফ জে কে, সরি জে কে, জি ম্যাম আর নিচেরটা লেখা হয়েছে মানে আই এক্স মাইনাস, আই মাইনাস এক্স কে। কিন্তু আমরা ম্যাম এই জিনিসটা তো যখন ডিভাইড করি তখন আই মাইনাস কে টা করি না। আপনি যদি এই যে লন টু দিয়ে যে এক্সাম্পলটা করছি সেটার মধ্যে ম্যাম ডিভাইডেড বাই হচ্ছে আমরা 3। তো আদৌ এটাই করি না, আমরা তো করি এটার হেল্প নিয়ে করি, তাই না? জি ম্যাম এটা হেল্প নিয়েই তো, কিন্তু এটাই হচ্ছে ম্যাম দেখেন উপরেরটা মানে হচ্ছে দুইটা ফার্স্ট যে দুইটা আমার থাকে সেটাই কিন্তু মাইনাস দিয়ে হচ্ছে, উপরের বি ওয়ানটাই কিন্তু নিচের মানে এটা সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডটা। তাহলে এটা ম্যাম এটা হচ্ছে পরের ওই যে কি বলো এটা মানে, এক্স্যাক্টলি এক্স টু এক্স ওয়ান এর জন্য যেটা ফার্স্ট অর্ডার জি ম্যাম ডেরাইভেটিভ, এক্স এর মান এক্স টু এক্স ওয়ান হলে, সো ওদের ওটার নিচে কি ছিল সেটা তো আলাদা জিনিস, তাই না? আর আলটিমেটলি এটা যদি আপনার এটাকে কি আমরা আলাদাভাবে ক্যালকুলেট করি আসলে? হ্যাঁ ম্যাম জি ম্যাম এটা আমরা আপনি যদি লন টু এর মধ্যে করি তাইলেই ম্যাম ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বুঝাইতে চাচ্ছি। লন টু এটাই যাই, তাহলে আমার স্ক্রিনে কোনটা আছে এখন? 16 দেখাচ্ছে আমাকে। ওকে, বলেন। ম্যাম প্রথমে আমরা, হ্যাঁ এই যে এখানে ম্যাম আমরা যে 0.46 এটা ঠিক আছে। এখন আপনি আমরা যে সেকেন্ড অর্ডারটা করছি সেটা হচ্ছে 0.462098 1 আর 0.223144, এটা মানে ওই যে উপরের যে লব নিয়ে করছি সেটা ঠিক আছে, কিন্তু আমরা ভাগ দিচ্ছি হচ্ছে 4 - 1 মানে 3 দিয়ে, কিন্তু আমরা এটা হবে 5 - 1, মানে এইটাই বুঝাতে চাচ্ছিলাম। না, 5 - 1 কেন হবে? আমার তো মাঝের পয়েন্টটা 1 2 4, তাই না? ম্যাম টু টু কেন ম্যাম লন টু এর জন্য? দাঁড়ান 1 মিনিট, আপনার কোয়েশ্চেনটা আমি আরেকটু চিন্তা করি। আপনি বলতে চাচ্ছেন যে এই ফার্স্ট অর্ডার তো বেরিয়েছে, ফার্স্ট অর্ডারের নর্মাল যে ক্যালকুলেশন এই দুইটার জন্য, জি ম্যাম এটা বের হয়েছে এই দুইটার জন্য, এটা বের হয়েছে আমি বলি ফার্স্ট একটা হচ্ছে এক্স আই, তারপর এটা এক্স জে মানে 4 হচ্ছে এক্স জে, আর 5 হচ্ছে এক্স কে, তাহলে ওই হিসেবে তো এক্স আই মাইনাস এক্স কে ছিল, তো আমার এখানে কি 5 - 1টা হবে না, যেখানে আমি জে দিয়ে করতেছিলাম। না, সেটা না, সেটা না, দাঁড়ান আপনার
আমরা ফর্মুলা ওটা নিচ্ছি ঠিক আছে, কিন্তু রিকার্সিভ নেচারের জন্য আলটিমেটলি ভাগ দেওয়া হয় কি ওটা দিয়েই? না তো। জি ম্যাম, কারণ এর আগেও যে আপনি হচ্ছে যে 14 লেকচার যে লাস্টটা যেটা ওটাও যে হয়নি, যে আমরা আমাদের আর কি অ্যান্সার মিলতেছিল না, তো ওইখানে আপনি একটা স্লাইড আপনি বলছিলেন যে আরেকটা স্লাইড থেকে কপি করে আর কি ডাটা রাখছিলেন। Ma'am, ওই ডাটার সাথে এভাবে করলে ওই ডাটার সাথে মিলে যায়। যদি ওটা পরে আপনি 14 স্লাইড এর কোনটা কোনটা 14 এর? লাস্টে যে -1 দিয়ে যে আমরা একটা ই করছিলাম না, এক্স এর ভ্যালু হচ্ছে ওই যে 1999 এর আর 2020 এর জন্য যেটা করেছিলাম এক্সাম্পল। ইন্টারপোলেশন দিয়ে এক্সট্রাপোলেশন যেটা সলভ করেছে 13 নম্বরে না 14 নম্বরে লেকচার? ম্যাম 14 শেষে। নিউটনস যেটা করতে গিয়ে এক্সট্রাপোলেশন হচ্ছিল সেটার কথা বলছেন? এটা 14 শেষে তো আমি এটা পাচ্ছি। ম্যাম আমার এখানে, হ্যাঁ ম্যাম এটা এটার মধ্যে ম্যাম এই যে লাস্টে যখন আমরা করতে গেছিলাম তখন হচ্ছে ম্যাম মিলতেছিল না। মাধু আপনার, আপনি আরেকটা স্লাইড ছিল ওইটা আপনি মানে পরে আপলোড দেন নাই, কিন্তু ওই এটা ছিল ম্যাম ওইটার সাথে মিলে ওই অ্যাবনর্মাল ভ্যালু আসে যেটা সেটা? যদি ভাগ দিই তাহলে আপনার যে স্লাইডের যে মানগুলো ছিল সেটা আমার মিলে যাচ্ছিল। স্লাইডের স্লাইডের মানগুলো তো আনরিয়েলিস্টিক ছিল, সেটার সাথে মিলে গেলে হ্যাঁ না মিলবে ঠিক আছে, কিন্তু এটা ওই স্লাইডের মানটাও তো আনরিয়েলিস্টিক ছিল তাই না? হ্যাঁ ম্যাম, পরে কিন্তু আমি আসলে বুঝাইতে যাচ্ছি যে ম্যাম আমরা যখন মানে এখানে আমরা হচ্ছে 3 - 0 করছি, তো ওখানে হচ্ছে 7 থেকে আর কি 0 করছিলাম, তো 7 দিয়ে ডিভাইড করলে ম্যাম অ্যান্সারটা মিলতেছিল, কিন্তু ওখানে তো আমাদের যে অ্যান্সারটা ছিল আর আপনারটা অনেক ডিফারেন্স দেখা দিচ্ছিল, এই জন্য বলতেছি যে এটা মানে আমরা তাহলে কোনটা দিয়ে বিয়োগ করব। আপনি কোনটার জন্য করতে গিয়ে হচ্ছিল সেকেন্ড আলটিমেটলি? ডেরিভেটিভ যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভের জন্য করতেছি তখন হচ্ছে আমরা ফার্স্ট দুইটার জন্য আর কি করতেছিলাম যে 3 - 0 মানে 3 দিয়ে ডিভাইড করছিলাম, কিন্তু এটা 3 হবে না, এটা 7 হবে, এটা বলতে চাচ্ছি ম্যাম। না, এটা হওয়ার কথা না কোনোভাবেই, কারণ আপনি আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে, আমি যদি লনেরটায় চলে যাই, 16 নাম্বার কই ম্যাম, এই বলেন। ম্যাথটা করার সময় তো আমাদের তো এক্স এর কোনো মান নেই, তো এই মানগুলো অনেক বড় বড় আসছে আমারও, কিন্তু আমি তো ওর কথাটা বুঝতে পারতেছি না। আচ্ছা ম্যাম, আমরা এখানে যদি দেখি একটু এই যে সেকেন্ড ডেরিভেটিভের যেই এফ অফ x2 x1 x0 লেখা আছে, হুম মানে আগের স্লাইডটা দেই, তো ওইটা যদি আমরা মেথড অনুযায়ী দেখতে চাই তাহলে x2 হচ্ছে আমার এখানে xi, আর xj হচ্ছে x1, আর xk হচ্ছে x0। তাইলে এই ক্ষেত্রে যদি আমি ওই ফর্মুলা অনুযায়ী করতে চাই তাহলে দেখা গেছে আমার x2 টাকেই ধরতে হবে হচ্ছে xi, আর x0 টাকে ধরতে হবে xk। তাইলে এভাবে চিন্তা করলে আসলে ও যেটা বলতেছে এরকমই মানে হইতেছে আর কি জিনিসটা। ম্যাম এইটাই বলতেছি, দেখেন আমাদের b2 সমান সমান ওখানে দেওয়া আছে f of x2 x1 x0, তো হুম ওইটাকে জেনারেলাইজ করে এখানে লিখছে xi xj xk। হুম হ্যাঁ, তো এখন আমাদের এখানে বলছে xi - xk, তার মানে আমার কি ফার্স্ট আর থার্ডটা হওয়ার কথা, মাঝের ভ্যালুটা কিন্তু হবে না, কিন্তু আমরা কিন্তু মাঝেরটা দিয়ে বিয়োগ দিচ্ছি। এটাই আমার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি। আচ্ছা, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটা আপনার প্রবলেম বুঝতে পেরেছি কিনা সেটা কনফিউজ। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যে দুটো পয়েন্টকে নিয়ে কাজ করছেন তাদের ডিফারেন্সটা নিচে, এখানে আসলে থার্ড মানে অলরেডি যেহেতু আপনি ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে চলে এসেছেন এবং ফার্স্ট ডেরিভেটিভ আসছে এই দুজনকে নিয়ে, আর ম্যাম সেকেন্ড পারলাম? আর জি ম্যাম, এটাতে তো অলরেডি থার্ডটার ইফেক্ট জি ম্যাম, আছেই,
সো কে এর ইফেক্টটা এখানে অলরেডি ইনকর্পোরেটেড। এরপর এটা আর এটার ইফেক্ট নিচ্ছেন, কে এর ইফেক্ট অলরেডি এখানে আছে। সো আপনাকে আসলে এটা করেসপন্ড করে যেই এক্স এর জন্য এবং ও করেসপন্ড করে যেই এক্স এর জন্য, দ্যাটস ইট, এই দুজনের ডিফারেন্স দিয়ে ভাগ দিতে হবে। কে এর ইফেক্টটা এখানে ইনহেরেন্টলি ওর মধ্যে চলে আসছে। ম্যাম এটাও কিন্তু সূত্রের মধ্যে ওইটা কিন্তু ছিল যে কে এর ইফেক্ট থাকবে, এবং কে যেহেতু আছে তার মানে ওইটা 5 থেকে হবে, এই জন্য আমি বলতেছিলাম। আপনি যেটা মানে ওখানে সূত্র যেটা আমি সেই অনুযায়ী বলতেছি আর কি, যে কে এর ইফেক্টটা ছিল দেখে আমরা কে থেকে বিয়োগ দিব। সেটা কোথায় ছিল বলেন তো, কারণ আমি তো এটা এক্সাম্পলের অঙ্ক, বই যা করেছে আমিও তাই করেছি। এখন আমি বইটা খুললাম, ও বইও 4 - 1 করেছে। না না মানে এটা আপনি কোথায় ওখানে লেখা যে ছিল যে এক্স আই 5 মাইনাস করতে এক্স হবে? কে লেখা না, এই জন্য আমি বলতেছিলাম। হ্যাঁ, কারণ ওটা একবারে এটা তো লিখেনি, এটা লিখেছে এই আকারে। হ্যাঁ, কিন্তু আমরা তো করেছি আলটিমেটলি কি, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটা যেটা সে আসছে এই দুজনের ইফেক্ট হিসেবে, আর হ্যাঁ। এটা আসছে এই দুজনের ইফেক্ট থেকে। অতএব অলরেডি এটার ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। So, কে ম্যাম ওখানে এটা এরকম ভাবে মানে হতে পারে একটা বিষয় যে হচ্ছে মানে আমরা ডিরেক্টলি যদি সেকেন্ড অর্ডারটা বের করতে যাই তখন হচ্ছে আমাদের এই মেথডটা আসলে লাগবে, কিন্তু আমরা যেভাবে করছি স্টেপ ওয়াইজ করতে গেলে এভাবে আমরা করলে আসলে একই জিনিস পাবো আর কি, এরকমটা হয়তো এখানে বোঝানোর একই চেষ্টা জিনিস করছি। পাইলে তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু উনি বলছেন ভিন্ন জিনিস আসে। এটা করে কি জি একই ম্যাম। জিনিস আসে? না ম্যাম। ভিন্ন না জিনিস ম্যাম আমি আসলে আপনি বলতেছিলাম যেটা অন্যটা, আমি বলতেছিলাম ডিরেক্টলি যদি আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করি মানে হ্যাঁ, কোনো একটা জিনিস থেকে, তখন এটার হয়তো হেল্প আমার না ওই নিয়ে, তাই ওই তো? মেথডটা দরকার লাগবে আর কি, এটা বলতেছিলাম। জি ম্যাম, এইটাই আসলে সেকেন্ড অর্ডারের যদি কোনো একটা ভ্যালু বের করতে চাই সেটা যদি আমরা এফ অফ এক্স এর ভ্যালু ব্যবহার করে করি তাহলে হচ্ছে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বাট জি আমরা মানে ব্যবহার ডিরেক্টলি করতেছি সেকেন্ড ফার্স্ট অর্ডারটা অর্ডার বের ব্যবহার করতে গেলে করতেছি। হয়তো আমরা ওইটা ইউজ করতে পারি, কিন্তু ম্যাম কিন্তু আমার এখানে তো কথা আমরা হচ্ছে আমি সিরিয়ালি করে যেভাবেই বের আসছি। করি আলাদা ভাবে করি আর একসাথেই করি, কিন্তু আমার তো সেম অ্যান্সার আসার কথা, তাহলে আমার সেম কেন আসবে না? সেম তো আসার সেম কথা। আসে আসে না, কারণ আপনি 5 নিবেন না। তো 5 কেন নিবেন? আপনি নিবেন 4 - 1, কারণ 5 এর ইফেক্টটা অলরেডি এটার মধ্যে আছে। মানে আমরা হুবহু ওই ফর্মুলা আসলে ইউজ তো করিনি, আমরা ইউজ করেছি এটা বিয়োগ এটা ডিভাইডেড বাই এটা বিয়োগ এটা। কারণ হলো কে এর জন্য যেটা সেটা অলরেডি এখানে আছে। আমি কি বুঝাতে পারলাম? জি ম্যাম। আসলে আমি নিজেই বুঝেছি কিনা আমি নিজেও কনফিউজ কথাটা, কিন্তু আমি যেটা মানে লিস্ট আপনার প্রবলেম যেটা বুঝতে পারছি, যে কেন আমি 5 কে কে হিসেবে নিচ্ছি না। এটা যদি আপনার প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে কারণ এটা এখানে অলরেডি এটার ইফেক্টটা আছে। আমরা রিকার্সিভ নেচারে এই কারণেই তো গিয়েছি, যে রিকার্সিভ আমার এত সবগুলোর জন্য আলাদা আলাদা ফর্মুলা মুখস্থ করতে গেলে তো খবর ছিল। এত মুখস্থ, এই যে এগুলো মুখস্থ না করে আমি বরং দেখতে পাচ্ছি যে আমি আগের ফাংশন বা আগের ডেরিভেটিভটা যদি আমি জানি, ওর আগের অর্ডারের ডেরিভেটিভটা, আগের অর্ডারের ডেরিভেটিভের সাকসেসিভ দুজনকে নিয়ে আমি পরের অর্ডারটাকে পেয়ে যেতে পারি। তো এই শর্টকাট করার কারণে এই নিচের ডিনোমিনেটরের জিনিসটাতেও এই শর্টকাটটা চলে এসছে, কারণ ম্যাম এটাকে ওইখানে এটা মিনিং আর ফার্স্ট ডেরিভেটিভ থেকে নেওয়া যা আর ওই উপরের যেটা লেখা আছে ম্যাম সেম জিনিসই। না আমার উপরে এই জন্যই কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমরা যখন মাইনাস নিচে করতে যাচ্ছি তখনই কিন্তু সমস্যা হচ্ছে। আপনি 15 স্লাইডের ফার্স্টে গেলেই ম্যাম আমি এটা ক্লিয়ার আর ভালোভাবে করতে পারবো। আচ্ছা, আপনি এইটা বলেন, এইটা মানে আসলে কি বুঝায়? এটা মানে বুঝাচ্ছে যে আমার এখন যেটা আর আগের যেটা, তাই না? পরের যেটা, রাইট? জি ম্যাম আমি বলি এফ এক্স আই উপরে যে লেখা আছে এফ এক্স আই জে এক্স জে, তো এইটা মানে হচ্ছে এফ অফ এক্স আই মাইনাস এফ অফ এক্স জে ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স জে, যেটা হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলছি। সেকেন্ডটা আছে ম্যাম এক্স জে আর এক্স কে, তো সেম জিনিস এক্স জে আর এক্স কে এর ক্ষেত্রেও আমরা ওটাও ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলছি, তার মানে আমরা দুইটা মাইনাস করে ফেলছি, তার মানে উপরে কোনো সমস্যা হচ্ছে না। নিচে আমার আছে হচ্ছে ম্যাম এক্স আই মাইনাস এক্স কে, তখন আমার হচ্ছে কে থেকে বিয়োগ করার কথা, কারণ কেন আমার কথা হচ্ছে আমি কেন ওটা জে থেকে বিয়োগ করতেছি।
আচ্ছা, এভাবে যদি চিন্তা করি, পুরো ডেরিভেটিভটা কি আপনি করে দেখেছেন একবার? আমি তো করিনি, সো আমি ওটা নিয়ে একটু কনফিউজ। যেটা আপনি বলছেন এটাকে ধাপে ধাপে যদি ভাঙাই, ডিনোমিনেটর তো সেম না, সো মাইনাস করলে তো আসলে ম্যাম এটাই কি আমরা ফার্স্ট ডেরিভেটিভে করে আসছি না ফার্স্টে? তো হ্যাঁ যদি হ্যাঁ, হ্যাঁ এটাই কিন্তু আমরা ফার্স্ট ডেরিভেটিভ প্রথমটা আর সেকেন্ডটা করে সরি, আসছি। এটা বলেন। এটা বলতে চাচ্ছেন তাই তো? জি ম্যাম। তারপর না ম্যাম আপনি, এটা আলাদা আলাদা হবে, এফ অফ এক্স জে মাইনাস এফ অফ এক্স কে। আচ্ছা সরি। এটা ম্যাম আপনি কি এবার বুঝতে পেরেছেন যে আমি মানে ফার্স্ট ডেরিভেটিভই উপরে ফার্স্টের দুইটা করে আসছি, সেটাই কি মাইনাস করে গেছি? রাইট। এটা আমি একটু সময় নিয়ে দেখি আমার মনে হয়, কারণ এটাতে ডেফিনেটলি কোনো ভুল নাই, কারণ এটা আমাদের বইয়ের সাথে হুবহু মিল। বইয়ের এক্সাম্পল, বইয়ের সলিউশন মেলালাম, সেম। কিন্তু আপনার কোয়েরিটা এখন মনে হয় আমি একটু বুঝতে পারছি কেন নিচেরটা কেন চেঞ্জ হয়ে গেল। সে অনুযায়ী আমি একটু দেখে আপনাকে জানিয়ে দিব পরে। জি ম্যাম। এটা আসেনি কেন? আপনি কি 5 - 1 করেছিলেন? কত আসে? বাকিদের? হুম হুম, এটা আসেনি। কত আসছে? ম্যাম লন টুটা আমার হচ্ছে 0.6931 আসে। তাহলে চলেন আবার করি আমরা, 5 - 1 করে করি নাকি? সেটাই তখন মনে হচ্ছে যে এটা ঠিক হওয়া উচিত, তাই না? যে k - 1 যদি হয়, ফার্স্ট ডেরিভেটিভ ঠিক আছে ম্যাম, সেকেন্ড থেকে হচ্ছে আবার ফার্স্ট ডেরিভেটিভ তো ঠিক থাকবে যেহেতু জি ম্যাম। সাকসেসিভ একেবারেই। ওকে, এটা আর এটা মিলে এটা, এটা আর এটা মিলে এটা, এটা আর এটা মিলে দেখি করেন তো। আহ এটা বিয়োগ এটা, আর ভাগ হবে তাহলে 5 - 1, তাই তো? এটা ও না, ফার্স্ট ডেরিভেটিভ তো ঠিক আছে, আপনি বলছেন সেকেন্ড ডেরিভেটিভ থেকে, which means এটা আর এটা, so 0.22314 minus 0.20981 ভাগ কত? 5 - 1 নাকি? দেখেন তো কত আসে। ওটা 0.-0.059738
minus 0.05974. minus 0.0974. 0.59 এক একজন এক একটা বললে আমি কোনটা লিখবো, মেজরিটি কোনটা আসছে মানে না 9739 আসে। জি ম্যাম, আমারও 9739 আসছে। ম্যাম ওইটা তো ব্যাপার না, কাজে নিয়ে আমাদের ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? এটা কি B2 এটার জায়গায়? তারপর এটা কি আসে? এটা হবে তাহলে এটা বিয়োগ এটা বা এটা বিয়োগ এটা ডিভাইডেড বাই কত 6 বিয়োগ মাইনাস 4 দিতে 4। minus 0.01 0.020 411 20 411 এই দুটো ইউজ করলে কি আসে? সবারটাই আসছে? জি ম্যাম। তাহলে এই দুইটা ইউজ করলে কি আসে? এখন ম্যাম এখানে তাহলে থার্ড অর্ডারে যখন আমরা যাব তাহলে ওইভাবেই যদি আমরা করতে চাই তাহলে সূত্র অনুযায়ী কিন্তু আমাদের ওই ডিফারেন্সটাও ওইভাবেই যাবে আসলে, মানে তাহলে তো third- ম্যাম 6 - ডিফারেন্স 1 কত 6 - 1 হবে তাই না? হ্যাঁ এরকম হবে আর কি, এটাই বলছি। যদি এরকম চিন্তা করেন। 6 - 1 করলে কত আসে? আচ্ছা, বইয়ের সাথে আমার মিলে গেল যেই কারণে বা কনফিউশনটা যে কারণে হয়েছে বলে আমি এখন বই দেখে ফিল করছি, ওরা x2 ধরেছে 6, x3 ধরেছে 5। সিকোয়েন্সে কোনো সমস্যা নাই বলছে ওরা, যে 6 কে ওরা আগে ধরেছে 5 কে পরে ধরেছে। আচ্ছা এনিওয়ে এটা কন্টিনিউ করেন।
থার্ডে কত আসে তাহলে? সরি, 0.01 আসছে। আরো অন্যদের ডিফারেন্ট ভ্যালু আসে তো। হ্যাঁ, এটা থার্ড অর্ডার, যেহেতু ওই একই কনসেপ্টে যদি আমরা আগাই 6 - 1 হবে। এখানে -0.0204115 এরপরে মাইনাস মানে মাইনাস মাইনাস প্লাস উপরটা হবে না 0.059। ম্যাম আমার কেন জানি 7.86 আমার হচ্ছে গিয়ে 0 অ্যান্সার আসছে 0.0078653 এরকম। কোন ম্যাম সেক 7.86 গুণ 10 টু দি পাওয়ার -3 এরকম আসতেছে ওই আমার। তো যে জি ম্যাম, এটাই হ্যাঁ। আসে। এই জায়গায় না এই জায়গায় কোনটার কথা ম্যাম বলছেন? থার্ড অর্ডারই ম্যাম ওই তো এইটা। থার্ড অর্ডার হচ্ছে গিয়ে 0.0078653 আসে 0078 653। 653। কি লিখেছিলেন? এটা বিয়োগ এটা বিয়োগ ডিভাইডেড মানে বাই মেমোরি পরে মনে হয় 5। যোগ ঠিক দিলে আছে, ও হচ্ছে ম্যাম বিজয় যেটা করছে সে উপরে আর কি যেটা লিখছে ওটা ডিভাইডেড বাই 5 করে না, ও তো বললো যেটা নিচে 5 আছে। ডিভাইডেড বাই কত করেছেন? ও 5 ভাগ দেন নাই। হ্যাঁ, ভাগ দেন। আচ্ছা, ওকে। তাহলে এটা যদি হয় ফাইনালটা, থার্ড অর্ডারটা, সেটা এখানে বসালে, ফর্মুলায় বসালে কি অবস্থা হয় দেখেন। লন টু এর ফর্মুলা বসালে রেজাল্ট আসতেছে 0.6287 659 0.6287 তারপর 659 ম্যাম এটা দিয়ে আমি যখন ক্যালকুলেশন করলাম রেজাল্টটা তো মিলতেছে না, 2% চলে আসছে এই রোড। হ্যাঁ, না এগুলা যদি না মিলে তাহলে তো এটাও মিলবে না। এটার জায়গায় যদি ভিন্ন কিছু আসে, এটার জায়গায় তো তাহলে ভিন্ন কিছু আসবে। 2% আসছে। বলতেছে না ম্যাম, সরি 9% আসছে। 2 একটু ম্যাম আমরা এখন লন 2 থেকে এটা তো বাদ দেবো তাই না? লন টু বিয়োগ এটা ডিভাইডেড বাই লন টু। জি ম্যাম 9% আছে, 9.2%, যেটা আসলে অসামঞ্জস্যই। এত হাই ম্যাম এত আমরা হাই কি আসার কথা? না ম্যাম আমরা সাডেনলি এরকম হজবরল করে ফেলাইতেছে কেন? আমাদের তো আগের টাই ঠিক ছিল, এই বরঞ্চ বেটার। আচ্ছা, যেহেতু একটা হজবরল হয়ে যাচ্ছে, আমি বেটার আপনাদেরকে আরেকটু হেল্প করি, যে তাহলে এটাও বাদ দেন। এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, আপাতত এটা বাদ দেন। যে আমি বুঝতেছি না, আমার তো এটা মিলেছিল বইয়ের সাথে, কিন্তু যেটা উনি বলছেন দ্যাট ইজ অলসো ভ্যালিড। আমি মিলাতে পারলে মিলিয়ে আপনাদেরকে পাঠাবো, নয়তো আপাতত তাহলে মনে রাখেন যে এই ডিভাইডেড ডিফারেন্স ইউজ করা লাগবে না আমাদের ফাইনালে। বুঝাতে পারলাম কথাটা? জি ম্যাম। জয় কি কিছু বলতে চাচ্ছেন? দেরি করে আসছেন। জয় কৃষ্ণ মন্ডল। এখন আবার চলে গেছেন নাকি? একবার হাত তুললো, এখন আবার কই চলে গেল?
আচ্ছা, আমি এটা একটু সময় নিয়ে দেখবো, এখন চট করে আসলে আমার মাথাও একটা কাজ করছে না, কারণ এটা তো মিলেছিল আমাদের। আর ওনার কথাটা ভ্যালিড ধরলে আমি এটা একটু ভেঙে দেখবো পরে। কোনো ডিসিশনে পৌঁছাতে পারলে বাসায় বুঝিনি বাসায় কি করলে মিললে আমিও আপনাকে মেল করে দেবো। ওকে মানে আমিও বাসায় করে দেখবো, যদি আমাকে আর কি করে তো আমি মেল করে ওকে। তাহলে নেক্সট ছিল ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল, সেখানে আমরা এক্সাম্পল সলভ করেছি একসাথে। এটা মোটামুটি টেবিল নাই, আশা করি এটা সবার ঠিকঠাক মিলেছে। ম্যাম আপনার বলেন। লন্টুর সাথে আমার লন্টু মেলে না। লন 2 এর মান মিলে না? না ম্যাম, সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, মানে এই নিউমেরিক্যাল মানটা মিলে না, না ক্যালকুলেটরের মান মিলে না, কি বলছেন বুঝিনি। ক্যালকুলেটরের মানই মেলে না ম্যাম। আমার হচ্ছে 0.69314। আমি এটাই এটা আসে না? না না। ম্যাম। আচ্ছা, তো দেখি অনেক ভুলভাল করেছি। আচ্ছা, তাহলে 3 যেটা আপনার ক্যালকুলেটরে আসবে সেটাই করবেন, ঠিক আছে? জি ম্যাম। এরপর আমরা চলে গেছি স্প্লাইন ইন্টারপোলেশনে। স্প্লাইন কি, কেন, কিভাবে করতে হয় এগুলো দেখেছি। লিনিয়ার স্প্লাইন, সেটা দিয়ে প্রবলেম সলভ করেছি। এক্সট্রাপোলেশনের কেসটায় মোটামুটি রিপ্রেজেন্টেটিভ রেজাল্ট এসছে। মনে রাখবেন, এক্সট্রাপোলেশন কেস যদি হয়, অর্থাৎ রেঞ্জের আগে যদি হয়, লাস্ট যেই রেঞ্জটা দিয়ে শেষ হয়েছে সেটা ইউজ করব। রেঞ্জের পরে যদি হয় তাহলে লেটেস্ট যে রেঞ্জটা পাই সেটা ইউজ করব। আর ইন্টারপোলেশন যদি হয় অ্যাকচুয়ালি, অর্থাৎ এরকম কোনো মান মধ্যে অবস্থিত যে এক্স এর মান 8 এর জন্য বের করো, তাহলে অবশ্যই আপনি ক্লিয়ার যে রেঞ্জে এক্স এর মানটা অবস্থিত সেটা ইউজ করবেন, ঠিক আছে? আমরা এক্সট্রাপোলেশন কেসটা দেখিয়েছি বলে যে ইন্টারপোলেশন করা যাবে না তা না, এটার নামই ইন্টারপোলেশন, সো ডেফিনেটলি ইন্টারপোলেশন করা যাবে। ওকে, জি ম্যাম। ইউষা কি কিছু বলবেন? ইউষা, ইউষা কিছু বলবেন? আপনি আনমিউট করে দেন, মনে হয় নেই এখানে। ইউষা আনমিউট করেন, মিউট করেন নাকি কিছু বলবেন? আনমিউট করে চলে যাওয়া ব্যাপারটা তো ঠিক না। ওকে, তাহলে এই ছিল ইন্টারপোলেশনের সব টপিক গুলো। এরপর আমরা চলে গেছি কার্ভ ফিটিং শেষ হওয়ার পরে কোথায় গেছি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে। কখনো যদি ট্রু ভ্যালু জানতে চায়, আপনি একটা নর্মাল ইন্টিগ্রেশন করে দেখবেন। ট্রু এরর জানতে চাইলে নর্মাল ইন্টিগ্রেশন করে দেখবেন, তারপর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে তার সাথে ডিফারেন্স করবেন। নর্মাল কোনো ফাংশন দেওয়া থাকলে এটা কঠিন কিছু হওয়ার কথা না, তাই না? সিম্পল ফাংশন থাকলে, যদিও আসলে কনসেপ্টটা চালু হয়েছে কমপ্লেক্স ফাংশন বা টেবুলার ডাটার জন্য, কিন্তু আপনারা দেখেছেন আমরা এক্সাম্পল যখন সলভ করেছি একটা ফাংশন দিয়ে সলভ করা হয়েছে, সেটাকে হয়তো
আমি এক্সাম্পলটার কথা বলছি না, যে কোনো কোয়েশ্চেন জেনেরিক ভাবে বলছি, যে এমন একটা ইকুয়েশন দিল যেটা হয়তো নর্মাল ভাবেই, অর্থাৎ অ্যানালাইটিক্যাল ইন্টিগ্রেশন করা সম্ভব, রেঞ্জ ভ্যালু বসিয়ে মান কি আসে দেখা সম্ভব, অর্থাৎ আপনি ট্রু ভ্যালু পেতেই পারেন, তাহলে ট্রু এররও সহজেই বের করা যাবে, তাই না? ট্রাপিজয়েডাল রুল শিখেছি ইন্টিগ্রেশন বের করার জন্য, তাতে করে এররের কি অবস্থা হয় সেটা দেখেছি, এবং দেখেছি যে আসলে যদি আমি সিঙ্গেল সেগমেন্ট না দিয়ে মাল্টিপল সেগমেন্ট দেই তাহলে এররকে অনেক কমাতে পারি, তাই না? তাহলে মাল্টিপল সেগমেন্ট নেওয়ার একটা সিগনিফিকেন্স আছে, ক্যালকুলেশন একটু হয়তো বাড়বে কিন্তু এরর আমি যথেষ্ট পরিমাণে কমাতে পারবো। মাল্টিপল সেগমেন্ট দিয়েও আমরা এক্সাম্পল সলভ করেছি। এরপর সিমসনস রুলে চলে গেছি। সিমসনস রুল আবার দুই রকমের, 1/3 রুল, 3/8 রুল, কোএফিসিয়েন্টের মানটা অনুযায়ী, তাই না? কোনটা হলে কি করব সেটাও আমরা দেখেছি। 1/3 রুলে কতটি সেগমেন্ট থাকতে পারে বলেন তো, কারো মনে আছে? যে কোনো সংখ্যক সেগমেন্ট থাকতে পারে? না ম্যাম, কোনো অড অড নাম্বার থাকতে পারে না। অড নাম্বার থাকতে পারে না ইভেন নাম্বার থাকতে পারে, কেউ বলেন তো দেখি। ম্যাম ইভেন নাম্বার। ইভেন নাম্বার থাকতে পারে। ইভেন নাম্বার সেগমেন্ট যাতে অড নাম্বার পয়েন্টস হয়, তাই না? তিনটা পয়েন্ট হলে আমি সেগমেন্ট দুটো এরকম বলতে পারি, তাই না? জি ম্যাম। আর 3/8 রুলে সেগমেন্ট সংখ্যার বিষয়ে কি বলা হয়েছিল, কারো মনে আছে? 3 এর মাল্টিপ্লায়ার হতে হবে। 3 এর মাল্টিপল হতে হবে, কারণ আমি টোটাল 4টা পয়েন্ট নিয়ে কাজ করি। 4টা পয়েন্ট মানে সে টোটাল 3টা ভাগ করে, তাই না? জি ম্যাম। তো 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, এরকম। আবার আমরা এক্সাম্পল দেখিনি কিন্তু জেনে রেখেছি কি সেটা, যে আমার দুটো একসাথে কম্বাইন করেও আমরা ইউজ করতে পারি। মনে করেন 5টা ঘর যদি হয়, 5টা সেগমেন্ট যদি হয়, দুটো নিয়ে 1/3, পরের 3টা নিয়ে 3/8। সো I1 বের করার সময় 1/3 ইউজ করব, I2 বের করার সময় 3/8 ইউজ করব। ফাইনালি লাস্ট ক্লাসে আমরা একটু রিভিউ করেছি কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে, সিলেবাস। হ্যাঁ বলেন। আমি ট্রু এররটা বুঝিনি, মানে কিভাবে বের করব ওটা বুঝতে পারিনি। কার ট্রু এরর? এই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশন মনে করেন সিম্পল একটা মান যদি দেওয়া থাকে যে 0 থেকে 3 এর জন্য x³ প্লাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 9 একটা ফাংশন, সিম্পল ফাংশন, এটাকে আপনি এমনি ইন্টিগ্রেট করতে পারবেন না? জি। রেঞ্জ মানগুলো বসিয়ে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে একটা ভ্যালু আসবে না? জি। সেটাই ট্রু ভ্যালু। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আর নিউমেরিক্যালি যদি করতে হয় কোরেটরে, যেটা আসবে সেটা হলো এস্টিমেটেড ভ্যালু। আপনার এস্টিমেটেড এরর হবে, সরি ট্রু এরর হবে ট্রু ভ্যালু মাইনাস এস্টিমেটেড ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। ক্লিয়ার? জি ম্যাম। সো আপ টু দিস আমাদের লাস্ট ক্লাস আচ্ছা চললো। ম্যাম, আমরা এই যে আপনি ধরেন এই যে ইন্টিগ্রেশনের এটা এখানে লিখলেন, মানে যে তো
এটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি চাইলে, মানে ক্যালকুলেটরে একটা ক্লিক করলে চলে আসে। তো এখন ক্যালকুলেটর আসলে কোন মেথডটাতে করে এটা, মানে এটা কি নিউমেরিক্যাল মেথড দিয়ে করতেছে নাকি হচ্ছে? নিউমেরিক্যাল, কারণ ওকে এত ওভারলোড করা হয় না, ও যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যেই আছে, যে কারণে দেখেন ওরও রাউন্ড অফ এরর হয়, ওরও মানে জিনিসটার ওর একটা লিমিটেশন থাকে। জি ম্যাম। তাহলে আপাতত এটুকুই ছিল আমাদের আলাপ করার, যেখানে একটা বড় কনফ্লিক্ট উঠে এসছে, যেটা নিয়ে আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাদের কাছে ফিরে আসব। আপাতত সেই টপিক বাদ দিয়ে বাকি টপিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে শেষ করে দিব আজকে। অফ হয়ে যাবে না, রিপ্লাই না পাওয়ার সম্ভাবনা বেশি আর কি। আর কেউ কিছু বলার আছে? ম্যাম যদি কোনো প্রবলেম হয় তাহলে কার কাছে যাব? মুনমু ম্যামের সাথে কথা বলবো। মুনমুন ম্যাডামকে মেইল করবেন। হ্যাঁ, আমাকে সিসি রাখতে পারেন, তো ওই আর কি, আমি সম্ভব হলে রিপ্লাই করব, কিন্তু সম্ভাবনা কম আর কি। মুনমুন ম্যাডাম এখান থেকে বাকি রেসপন্সিবিলিটি নিচ্ছেন, সো উনি আপনার কোনো কনফিউশন থাকলে সেটাও অ্যান্সার করবেন। ম্যাডামের ডিটেইল আপনাদের অলরেডি জানা থাকার কথা, তাই না? না আমি শেয়ার করে দিব? ম্যাম আছে তো ম্যাম, ওই যে উনি আমাদের অন্য একটা কোর্স। রাইট। তাহলে আর কিছু? তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভালো মতো পরীক্ষা দিবেন। ওকে, মেক মি প্রাউড। জন্য দোয়া করবেন। ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম থ্যাংক